এরপরে আসছি টেনশন ফোর্স বা টান বল। প্রথম প্রশ্ন, কখন প্রযুক্ত হবে? না যখন স্ট্রিং বা ওয়্যার থাকবে এবং এর সাথে কি, এর সাথে সেটা স্ট্রেচড অবস্থায় থাকবে, টান টান অবস্থায় থাকবে। আলগা অবস্থায় থাকলে টান বল ক্রিয়াশীল হয় না। স্ট্রিং এবং ওয়্যার থাকবে এবং সেটা স্ট্রেচ কন্ডিশনে থাকবে, এরকম সিচুয়েশন যদি হয় তখন আমার টান বল প্রযুক্ত হয়। যেমন উদাহরণ হিসাবে মেঝের উপর একটা বস্তু আছে, সেটাকে তুমি, এটা দড়ি লাগানো আছে, তো এর এক প্রান্তে গিয়ে তুমি এখানে এটাকে টানছো বল প্রয়োগ করে। তো আলাদা করে ছবিটা আঁকি, এটা হচ্ছে আমার দড়ি, এটা হচ্ছে আমার বস্তু। তো এর উপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে ওই ব্যক্তিটা করবে কি, এর উপর এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে। এটা হয়ে গেল T1। যেহেতু দড়িটা টান টান অবস্থায় থাকবে, যদি টান টান অবস্থায় রাখতে হয় তাহলে দড়ির এ প্রান্তেও একটা বল প্রযুক্ত হতে হবে, সেটা হচ্ছে T2। এই সবই হচ্ছে টান বলের মধ্যে পড়ে। এটা হলো কে প্রয়োগ করছে, এই বস্তুটা প্রয়োগ করছে কার উপর, এই দড়িটার উপর। দড়িটা করবে কি, প্রতিক্রিয়া হিসাবে এর উপর এই দিক বরাবর বল প্রয়োগ করবে, ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে এটার পরিমাণ হচ্ছে T2 হলো। তাহলে এই দুটো বল একসাথে যদি ক্রিয়াশীল হয় তখন এই দড়িটা টান টান অবস্থায় থাকবে, তখনই এই বল প্রযুক্ত হবে। এবং দ্বিতীয়টা কি না, এর পরিমাণ, এর পরিমাণ সাধারণত সিচুয়েশন অনুযায়ী আমার ডিসিশন হবে, এর পরিমাণটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো এখানে আরেকটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে এই দড়িটার ভর যদি স্মল এম হয়, তাহলে সেক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বলতে পারি T1 মাইনাস T2 ইজ ইকুয়ালস টু m ইন্টু a। এটা হচ্ছে ওই দড়িটার অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এখন যদি m ইজ ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ দড়িটা মাসলেস, ভরহীন সুতো বা তারের ক্ষেত্রে, তখন কি হবে, T1 ইজ ইকুয়ালস টু T2 হবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে এই যে দু প্রান্তে আমরা যে সবসময় আমরা কি করি, সবসময় দু সাইডে দুটো টি লাগিয়ে দিই, কিন্তু সবসময় এই কনসেপ্ট প্রযুক্ত নয়। যখন দড়িটার ভর থাকবে তখন কিন্তু দু প্রান্তে টান বলের মান আলাদা আলাদা হবে। যদি দড়িটার ভর শূন্য হয়ে যায় তখন কি হয়, দুদিকে টান বলের মান একই হয়। তার মানে ভরহীন সুতোর ক্ষেত্রে আমরা এই সিচুয়েশনটা তৈরি করতে পারি, এইদিকে টি, এইদিকে টি। তাহলে তোমাকে বলে দেওয়া থাকবে যে সুতোটা ভরহীন। আর তৃতীয় কনসেপ্ট অভিমুখ। অভিমুখটা হচ্ছে দড়ি বরাবর হবে। এখানটা দেখো দড়ি বরাবর মানে এই দিক বরাবর, এটা এই দিক বরাবর, ঠিক আছে, দড়ি বরাবর হবে। আরেকটা বিশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এই বলটা অলওয়েজ কি করে না, পুল করে, টানে, পুশ করতে পারবে না। পুশ বা কম্প্রেস এটার ক্ষেত্রে এই বল প্রযুক্ত হবে না, তখন দড়িটা স্ল্যাক হয়ে যাবে। তারপর কাজ করতে করতে হঠাৎ যদি দড়ি ছিঁড়ে যায় তখন টান বলের মান শূন্য হবে। এই কতগুলো স্পেশাল কেস আছে, এই স্পেশাল কেসগুলো একটু মনে রাখতে হবে। এর পরের কনসেপ্ট হচ্ছে স্প্রিং বল বা স্প্রিং ফোর্স। প্রথম প্রশ্ন, কখন প্রযুক্ত হবে? না যখন সিস্টেমে কোনো স্প্রিং লাগানো থাকবে এবং সেই স্প্রিংটার ডিফরমেশন হবে, মানে হয় সে সংকুচিত হবে অথবা প্রসারিত হবে, এই সিচুয়েশনে এই বলটা ক্রিয়াশীল হবে। এই বলের পরিমাণ কত? এই বলের পরিমাণ হচ্ছে যে F is equals to minus K into X। এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে X হচ্ছে যে স্প্রিং এর মোট সংকোচন বা প্রসারণ। যেমন ধরো এই স্প্রিংটার দৈর্ঘ্য এটা এবং দুদিকে বস্তু লাগানো আছে এবং এই স্প্রিংটা প্রসারিত হয়ে এই রকম হয়েছে, তাহলে X এর পরিমাণটা কতটা হবে? X এর পরিমাণটা হবে, এখান থেকে এই লেন্থটা যদি L1 হয়, এখান থেকে এই লেন্থটা যদি L2 হয়, তাহলে X is equals to দাঁড়াচ্ছে L2 minus L1। অর্থাৎ স্প্রিং এর দৈর্ঘ্যের যতটা বৃদ্ধি বা হ্রাস ঘটেছে সেটা হচ্ছে X। কোনো একটা প্রান্ত কতটা গেছে সেটার পরিমাণের উপর নির্ভর করে না,
স্প্রিং এর দৈর্ঘ্যের মোট কতটা সংকোচন বা প্রসারণ ঘটেছে সেটার উপর এটা নির্ভর করে। ক্লিয়ার? এরপর আসছি তৃতীয় কনসেপ্ট, সেটা হচ্ছে অভিমুখ। এটা বস্তুকে হয় টানে অর্থাৎ পুল করে অথবা ঠেলে অর্থাৎ পুশ করে। এর পরের কনসেপ্ট হচ্ছে সিউডো ফোর্স বা অলিক বল। প্রথমত বলে দেই, এটা সম্বন্ধে একটা আলাদা সেপারেট ভিডিও করে দেওয়া আছে, ওটা দেখে নেবে। এখানে জাস্ট বেসিক কনসেপ্টটুকু বলে দিচ্ছি। সেটা হলো কখন প্রযুক্ত হবে। এই ফোর্সের কনসেপ্ট আনার জন্য তোমাকে প্রথমে অবজারভারকে আনতে হবে এবং অবজারভারের ফ্রেমের উপর কনসেন্ট্রেট করতে হবে। অবজারভার যে ফ্রেমে দাঁড়িয়ে আছে সেই ফ্রেমটা কোনো রকম কোনো অ্যাক্সিলারেশন বা ত্বরণ সহ যাচ্ছে কিনা। যদি যায় তখন আমি এই বলের ধারণা আনবো। উদাহরণ হিসেবে বলি, ধরো এটা একটা লিফট, লিফটের মধ্যে একটা অবজেক্ট আছে। তো এই অবজেক্টকে এই লিফটটা কি করছে না এ ত্বরণ সহ উপরের দিকে গতিশীল। তো আমি বলেছি এখানে অবজারভারের সিচুয়েশন অনুযায়ী আমি সিউডো ফোর্সের ধারণা আনবো। ধরো যেমন যদি আমি অবজারভারকে লিফটের মধ্যে রেখে দেই, তাহলে লিফট হচ্ছে সেই ফ্রেম যে ফ্রেমে ওই অবজারভারটা দাঁড়িয়ে আছে। তার মানে এই ফ্রেমটা এ ত্বরণ সহ উপরের দিকে গতিশীল। ঠিক তাহলে করবে কি, যখন অবজারভার এ এই বস্তুটার উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে তখন এর উপর একটা অলিক বল প্রযুক্ত হচ্ছে বলে সে ধরে নেবে এবং সেই অলিক বলের পরিমাণটা কত না সেই অলিক বলের পরিমাণটা হচ্ছে বস্তুর ভর এবং ফ্রেমের ত্বরণ, বস্তুর ত্বরণ নয়, ফ্রেমটা যে ত্বরণ সহ যাচ্ছে সেই ত্বরণের পরিমাণ এবং এর সঙ্গে সমান। এরপর কি, তার অভিমুখ কোন দিকে হবে, ফ্রেমের যে ত্বরণ আছে তার অভিমুখের বিপরীত দিকে। অর্থাৎ এই যে ফ্রেমের ত্বরণ এই দিকে আছে উপরের দিকে, তাহলে এই যে অবজারভার আছে অবজারভার এ এর উপর নিচের দিকে বিপরীত দিকে এম এ মানের একটা অলিক বল প্রযুক্ত হচ্ছে বলে ধরে নেবে। কিন্তু যদি কোনো অবজারভারকে তুমি গ্রাউন্ডে রাখো সে কিন্তু এটার উপর কোনো রকম কোনো অলিক বল রাখবে না, কারণ গ্রাউন্ড ফ্রেমে আছে মানে কি সে স্থির অবস্থায় আছে। তার মানে ফ্রেমটার কোনো রকম কোনো অ্যাক্সিলারেশন নেই। অ্যাক্সিলারেশন না থাকা মানে কি এর উপর কোনো রকম কোনো অলিক বলের ধারণা আনবে না। তাহলে কিছুক্ষণের জন্য মনে হবে যে দুটো অ্যান্সার তো আলাদা আলাদা আসবে, দুজন অবজারভার দুটো আলাদা আলাদা অ্যান্সার দেবে। না, দুটো অবজারভার দুটো আলাদা আলাদা রকম ভাবে ব্যাখ্যা করবে, কিন্তু শেষে যে অ্যান্সারটা পাবে শেষে অ্যান্সার দুজনের ক্ষেত্রেই একই হবে। এটা মাথায় রাখবে। শেষের যে অ্যান্সার রেজাল্ট যেটা পাওয়া যাবে সেটা কিন্তু দুজনের দুই রকম ভাবে ব্যাখ্যা আসবে না, দুজনের সেম ব্যাখ্যাই আসবে। কিন্তু প্রথম কন্ডিশনে যখন নিউটনের ইকুয়েশন লাগাবে সেক্ষেত্রে হয়তো দুজন দুরকম ভাবে বলবে, একজন বলবে অলিক বল আছে আরেকজন বলবে অলিক বল নেই, কিন্তু শেষে অ্যান্সার সেম আসবে। এটা হলো অলিক বলের ধারণা। এর পরের কনসেপ্ট হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। এটা বলার সময় তখন এখানে আমি একটা স্টার মার্ক দিয়ে রাখছিলাম। তো প্রথমে আমি স্টার মার্ক সম্বন্ধে কথাটা বলবো। সেটা হচ্ছে যে অভিকেন্দ্র বল কোনো রকম কোনো স্পেশাল বল নয়। তার মানে এটা কোনো স্পেশাল ফোর্স নয়। অন্য বিভিন্ন রকমের বল, যেমন ধরো টান বল, ঘর্ষণ বল, লম্ব বল, মহাকর্ষীয় বল, এই বলের যোগান দেয়। তার মানে অভিকেন্দ্র বল বলে আলাদা কোনো বল নেই। তাহলে এই কথাটা কেন আনা হয়েছে আলাদা করে যখন বল নেই? কারণ তোমার ক্ষেত্রে যাতে করে তোমার মনে থাকে যে তুমি অভিকেন্দ্র বলের ধারণা এখানে লাগাচ্ছ। কখন এই ধারণাটা অভিকেন্দ্র বলের ধারণাটা তুমি আনবে, যখন দেখবে যে কোনো বস্তুকণা একটা বৃত্তাকার পথের অংশের উপর দিয়ে যাচ্ছে বা বস্তু কণাটার পথটা হচ্ছে যে বৃত্তাকার, সেক্ষেত্রে তুমি অভিকেন্দ্র বলের ধারণা আনবে। কিন্তু এই অভিকেন্দ্র বল বলেছে কি স্পেশাল বল নয়, তার মানে সেই অভিকেন্দ্র বলের কেউ না কেউ যোগান দেবে। ধরো এই গাড়িটা একটা বৃত্তাকার পথের উপর দিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে যদি এর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই দিক বরাবর নর্মাল ফোর্স, এই দিক বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে এক্ষেত্রে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে না এই দুটোর রেজাল্টেন্ট ফোর্স mg মাইনাস n। এবং এর অভিমুখ কোন দিকে রাখবো আমরা সর্বদা, অভিমুখ রাখবো টুয়ার্ডস সেন্টার, কেন্দ্রের দিকে। ওই জন্য আমি দেখো mg এটা কেন্দ্রের দিকে আছে, বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রের দিকে আছে, তাই এই দিকটা পজিটিভ ধরেছি, এরকম করে লিখেছি।
মানে মহাকর্ষীয় বল এবং লম্ব বল এক্ষেত্রে অভিকেন্দ্র বল এদের যে লব্ধি সেটা অভিকেন্দ্র বলের যোগান দিয়েছে, অভিকেন্দ্র বল বলে আলাদা কোনো বল নেই। আরেকটা কনসেপ্ট এখানে আমি অ্যাড করে দেবো ছোট্ট করে, সেটা হচ্ছে যে যদি এটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরে তাহলে আমি নিউটনের সূত্রটা লাগাবো এরকম, Fc ইজ টু ma। বৃত্তীয় গতির চ্যাপ্টারে তুমি পড়ে থাকবে যে সমদ্রুতিতে কোনো বস্তু যদি ঘোরে তার a সমান হয়ে যায় v²/r অথবা ω²r, তাহলে m গুণ হলে এটা দাঁড়াচ্ছে এটা। Fc সমান কি হবে, Fc সমান এটা লিখে দেবো। ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, mg - n টু mv²/r। আমি দেখো এখানে ঘটনাটা ব্যাখ্যা করতে গিয়ে একবারও বলিনি অপকেন্দ্র বলের, আমি নিউটনের সমীকরণই লাগালাম। অনেক জায়গায় লেখা আছে অভিকেন্দ্র বল সমান অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বল সমান অপকেন্দ্র বল সেই কনসেপ্টটা যদি লাগাতে চাও তাহলে অবজারভারকে তোমাকে এখানটায় রাখতে হবে, কারণ অপকেন্দ্র বল একটা অলিক বল। আগেই বলেছি অলিক বলের ধারণা আনতে গেলে তোমাকে অবজারভারটা অ্যাক্সেলারেশন নিয়ে যাবে এরকম সিচুয়েশন তৈরি করতে হবে। তো আমি অবজারভার আমি বাইরে থেকে দেখেছি, এখান থেকে গ্রাউন্ড ফ্রেম থেকে এই গতিটাকে অবজার্ভ করছি, তো সিম্পলি আমি লাগাবো অভিকেন্দ্র বল সমান m ইন্টু a, এর মানটা আমরা বৃত্তীয় গতির চ্যাপ্টারে পড়ে নিয়েছি v²/r ইজ টু ω²r। সিম্পল। যদি তুমি অবজারভারকে ওর ভেতরে লাগাও তাহলে সে বলবে যে অভিকেন্দ্র বল মাইনাস অপকেন্দ্র বল ইজ ইকুয়ালস টু, ও কি করবে গাড়িটাকে স্থির দেখবে, 0। তো শেষে দেখো অ্যান্সার mg - n সমান mv²/r। দুজনে সেম অ্যান্সারই বলবে কিন্তু দুজনের এক্সপ্লানেশন আলাদা, ব্যাস। তাহলে এক কথায় কি হলো, অভিকেন্দ্র বল কোনো বিশেষ ধরনের বল নয়, বিভিন্ন বল এখানে ক্রিয়াশীল হয়। দ্বিতীয় নাম্বার, কোন দিকে কখন প্রযুক্ত হয়, যদি বস্তুটা বৃত্তাকার পথে ঘোরে বা কোনো বৃত্তাকার পথের অংশ হয়। তৃতীয় নাম্বার, এর অভিমুখ আমরা সাধারণত টুয়ার্ডস সেন্টার পজিটিভ ধরে নিই। এর পরের কনসেপ্ট হচ্ছে ফোর্স ডিউ টু প্রেসার গ্রেডিয়েন্ট অথবা বয়েন্ট ফোর্স বা প্লবতা বল কখন প্রযুক্ত হয়। এক্ষেত্রে তোমাকে দৃঢ় বস্তু এর সঙ্গে ফ্লুইড, দৃঢ় বস্তু এবং ফ্লুইড যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই বল প্রযুক্ত হবে। কিরকম, ধরো একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে তোমার লিকুইড আছে, তো এই লিকুইডটার মধ্যে একটা ধরো এরকম কঠিন বস্তু বা দৃঢ় পদার্থ, তো তখন এই বলটা প্রযুক্ত হবে। দ্বিতীয় নাম্বার, এর পরিমাণটা কত। পরিমাণটা বলতে গেলে দুরকম ভাবে বলা যায়, ওই জন্য আমি দেখো প্রথমে নাম দিয়েছি ফোর্স ডিউ টু প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ চাপের নতিমাত্রার জন্য যে বল প্রযুক্ত হয়। যদি এরকম কনসেপ্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমি লিখবো এরকম যে এফ বলটা হয়ে যাবে মাইনাস ডেল পি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল পি বাই ডেল জেড কে ক্যাপ। অর্থাৎ এই বস্তুটার উপর এক্স অক্ষ বরাবর একটা বল প্রযুক্ত হবে, সেটার পরিমাণ মাইনাস ডেল পি বাই ডেল এক্স। জেড অক্ষ বরাবর একটা বল প্রযুক্ত হবে মাইনাস ডেল পি বাই ডেল জেড। ওয়াই অক্ষ বরাবর একটা বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই। এখানে এরকম করে যদি লিখি তাহলে সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো চাপের নতিমাত্রার জন্য এই বল প্রযুক্ত হয়, তো এটাকে আমরা বলি যে চাপের নতিমাত্রার জন্য প্রযুক্ত বল। কোনো কোনো জায়গায় সহজভাবে করার জন্য আমরা প্লবতা বলকে এরকম করেও লিখি, সেটা হচ্ছে ভিআই রো এল ইন্টু জি। ভিআইটা কি, নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ কতটা অংশ নিমজ্জিত আছে, আই ফর ইমার্সড। তরলের ঘনত্ব, ওই জন্য এল ফর লিকুইড দিয়েছি, ভিআই রো এল জি। কোনো কোনো জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা লাগিয়ে প্রবলেম সলভ করতে পারবো, কিন্তু কোনো কোনো জায়গায় যদি বেসিক কনসেপ্টে শিফট করে যায় সেক্ষেত্রে তোমাকে এই কনসেপ্টটা লাগিয়ে বেরিয়ে আসতে হবে। এই কনসেপ্টটা যখন লাগাবে তখন একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এই বলের যে অভিমুখ হবে স্পেশালি এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সর্বদা উপরের দিকে হবে। অর্থাৎ আর এটার ক্ষেত্রে তো অলরেডি বলে দিলাম, এক্স অক্ষ বরাবর এটা লিখবে, ওয়াই অক্ষ বরাবর এটা লিখবে, আর জেড অক্ষ বরাবর এটা লিখবে। এরপরে সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এক্ষেত্রে সর্বদা তরলের পৃষ্ঠতলে এই বল প্রযুক্ত হয় এবং এই বলের পরিমাণ তরলের পৃষ্ঠতলে যদি একটা স্পর্শক আঁকা হয়, সেই স্পর্শকের সঙ্গে একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে স্পর্শকীয়ভাবে তরলের তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে
কিন্তু ওই দৈর্ঘ্যের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় সেটাকে বলা হয় সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। এটা একটা পরিমাণ। আর দ্বিতীয় যে পরিমাণটা সেটা হচ্ছে যে সেটা বেশিরভাগ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কৃতকার্য করা হয় পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তার পরিমাণটা পৃষ্ঠ টানের বলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, যখন কোনো কিছু পৃষ্ঠতলে থাকবে বা পৃষ্ঠতলের উপর ভাসবে তখন এই বল প্রযুক্ত হবে। এবং অভিমুখটা সর্বদা মনে রাখবে যে এইটা সর্বদা চেষ্টা করে যে তলকে সর্বদা টান টান করে রাখার। এটা ধরো তোমার লিকুইড আছে, তো এই লিকুইডের উপর ধরো কোনো অবজেক্ট আছে, এই অবজেক্টটা এর উপর ভেসে আছে, মানে এর উপরে আছে কিন্তু ভেতরে ডুবছে না, তাহলে কি হবে, পৃষ্ঠ টান করবে কি, এর উপর স্পর্শ কি হবে, এই দিক বরাবর আর এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তো এটা পৃষ্ঠ টানের জন্য এই বল প্রযুক্ত হয়। এর সাথে আরেকটা কনসেপ্ট বলে দেই, সেটা হচ্ছে ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বল। এখানে কনসেপ্টটা কখন আনবো, যখন কোনো বস্তু কোনো মাধ্যমের মধ্যে গতিশীল হবে। তাহলে একটা এয়ার মিডিয়াম আছে, এয়ার মিডিয়ামের মধ্যে একটা সলিড অবজেক্ট করছে কি, গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়ছে, বা কোনো লিকুইড গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়ছে। তাহলে কি হবে, তখন করবে কি, ওই মাধ্যমটা, এই যে মাধ্যমটা আছে এই মাধ্যমটা এর উপর বল প্রয়োগ করবে। তার মানে কি হলো, এখানে কখন প্রযুক্ত হবে না, যখন কোনো সলিড বা লিকুইড ড্রপ কোনো একটা মিডিয়ামের মধ্যে গতিশীল হবে, মুভ করবে, তখনই এই বলটা প্রযুক্ত হবে। অথবা কোনো লিকুইডের একটা লেয়ার অপর লেয়ারের উপর যদি গতিশীল হয় বা আপেক্ষিক গতি থাকে তখন এই বল প্রযুক্ত হবে। এবং এটা সিচুয়েশন অনুযায়ী এই বলের মান বিভিন্ন হবে। যেমন যদি সলিড অবজেক্টটা কোনো একটা লিকুইড ড্রপ কোনো একটা মিডিয়ামের মধ্যে গতিশীল হয় তখন সেটা আমরা স্টোকসের সূত্র লাগাই, সেটা হচ্ছে যে 6 পাই ইটা ভি আর, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, ভি হচ্ছে ভেলোসিটি। ঠিক, এবং সেটা হচ্ছে যে তোমার সংকট বেগ বলা হয়, অর্থাৎ এই বেগে কি হয় না, ওর পরিমাণটা, বেগের মানটা ফিক্সড হয়ে যায়। এবং কোন দিকে প্রযুক্ত হয়, আপেক্ষিক গতির বিপরীত দিকে, অর্থাৎ এরকম ভাবে প্রযুক্ত হবে। ঠিক, তাহলে এটা হয়ে গেল তোমার ভিসকাস ফোর্স। সমস্ত আদার টাইপস অফ ফোর্সের ক্লাসিফিকেশন হয়ে গেল।